বাড়ির পাশেই নতুন একটা মিষ্টির দোকান খুলেছে। ছেলে বলল, মা চলো একবার দেখে আসি। দোকানে ঢুকে দেখি সুন্দর সব মিষ্টি সাজানো। দোকানদার এসে জিজ্ঞেস করল, কি নেবেন স্যার? ছেলে আমার দিকে তাকিয়ে বলল, আমার বউয়ের পছন্দের মিষ্টি দেন। আমি চমকে গেলাম। দোকানদার হেসে বলল, ভাবি কি পছন্দ করেন? আমি কিছু বলার আগেই ছেলে বলল, রসগোল্লা। 200 টাকার রসগোল্লা কিনে বাড়ি ফেরার পথে আমি জিজ্ঞেস করলাম, বু কেন বললি? সে হাঁটা থামিয়ে আমার সামনে দাঁড়াল। মা, আমি আর মিথ্যা বলতে চাই না। তোমাকে আমার বউ বলেই মনে হয়। যেভাবে তুমি আমার যত্ন নাও, রান্না করো, সব কিছুর খবর রাখো, এসব তো একজন স্ত্রী করে কি আমার মুখ দিয়ে কোনো কথা বেরোল না। মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি জানি এটা ভুল শোনাচ্ছে, কিন্তু আমার মনের কথা এটাই। সে আমার হাত ধরল। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাব, যেখানে কেউ আমাদের চেনে না। সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। রসগোল্লার মিষ্টি গন্ধ আমার নাকে আসছিল, কিন্তু আমার মুখ শুকিয়ে গেল। এই ছেলেটাকে আমি 9 মাস পেটে রেখেছি, জন্ম দিয়েছি। আর আজ সে আমাকে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী দাস। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম সুব্রত দাস, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, রুদ্র আর তৃষা। রুদ্র 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তৃষা 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। কিন্তু আসল গল্পটা শুরু হয় তার পরের দিন থেকে। রুদ্রের এই কথাগুলো শোনার পর আমি সারারাত ঘুমাতে পারলাম না। সকালে উঠে দেখি রুদ্র আমার জন্য চা বানিয়ে রেখেছে। এমনটা সে আগে কখনো করত না। মা, তোমার জন্য বিশেষ চা। সে হাসতে হাসতে বলল। আমি চায়ে চুমুক দিয়েই বুঝতে পারলাম এটা সাধারণ চা নয়। একটা আলাদা স্বাদ। এটা কি দিয়েছিস? গোপন উপাদান। রুদ্র চোখ টিপে দিল। তবে চিন্তার কিছু নেই, এটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো। আমি চা খেয়ে নিলাম। কিছুক্ষণ পর থেকেই আমার মাথা ঘুরতে শুরু করল। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। রুদ্র, আমার খুব খারাপ লাগছে। মা, তুমি একটু শুয়ে থাকো। আমি তোমার যত্ন নেব। সে আমাকে বিছানায় শুইয়ে দিল। আমার চেতনা হারিয়ে যাচ্ছিল। শেষ যে কথাটা শুনলাম সেটা রুদ্রের, মা, আজ থেকে তুমি আমার। যখন জ্ঞান ফিরল তখন রাত। আমি দেখলাম আমি একটা অপরিচিত ঘরে শুয়ে আছি। চারিদিকে মোমবাতি জ্বালানো। ঘরের সাজসজ্জা একেবারেই আলাদা। দেয়ালে অদ্ভুত ধরনের ছবি ঝোলানো। আমি উঠে বসতে গেলাম, কিন্তু পারলাম না। হাত পা বাঁধা। মুখেও একটা কাপড় বাঁধা ছিল। তখনই রুদ্র ঘরে ঢুকল। কিন্তু তার চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে। চোখে একটা উন্মত্ততা। পরনে একটা কালো পোশাক। মা, জেগে উঠেছ? সে আমার কাছে এসে বসল। তুমি জানো এই জায়গাটা কি? এটা আমাদের নতুন ঘর, যেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু মুখ বাঁধা থাকায় কোনো শব্দ বেরোল না। মা, তুমি চিৎকার করার দরকার নেই। এই জায়গায় কেউ আসে না। আর তোমাকে উদ্ধার করতেও কেউ আসবে না। রুদ্র হাসতে হাসতে বলল। সে আমার কাছ থেকে উঠে গিয়ে একটা আলমারি খুল। সেখান থেকে কিছু অদ্ভুত জিনিস বের করল। একটা বড় ছুরি, দড়ি আর কিছু রাসায়নিক পদার্থ। মা, আমি তোমাকে একটা সত্যি কথা বলি। আমি তোমার আসল ছেলে নই। রুদ্র ছুরিটা হাতে নিয়ে আমার দিকে এগিয়ে আসতে শুরু করল। 21 বছর আগে হাসপাতালে একটা ভুল হয়েছিল। তোমার আসল ছেলেকে অন্য একটা পরিবারের সাথে বদলে দিয়ে দেওয়া হয়েছিল। আর আমি এসেছিলাম তোমাদের ঘরে। সে ছুরিটা আমার গলার কাছে ধরল। তুমি জানো আমার আসল পরিবার কেমন ছিল? আমার বাবা ছিল একজন সিরিয়াল কিলার। আর মা ছিল মানসিক রোগী। তাদের কাছ থেকে এই সব গুণ আমার মধ্যে এসেছে। রুদ্র হাসতে থাকল। আমি যখন জানতে পারলাম যে তুমি আমার আসল মা নও, তখন আমার মনে একটা নোংরা চিন্তা এসেছিল। আমি ভাবলাম তুমি যেহেতু আমার আসল মা নও, তাহলে তোমাকে নিয়ে আমি যা খুশি করতে পারি। আমার সারা শরীরে ঠান্ডা লেগে গেল। এই ছেলেটাকে আমি 21 বছর ধরে বুকে আগলে রেখেছি। আর আজ? কিন্তু মা, আমি তোমাকে মারব না। রুদ্র হঠাৎ ছুরিটা দূরে ছুঁড়ে ফেলে দিল।
আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার আসল মা না হলেও তুমিই আমাকে মানুষ করেছ গু। সে আমার মুখের কাপড় খুলে দিল। মা, আমি তোমাকে কিছু করব না। কিন্তু তুমি আমার কথা মানতে হবে গে। রুদ্র, তুমি এসব কি করছ? তুমি তো আমার ছেলে গু, আমি কাঁদতে কাঁদতে বললাম। মা, আমি তোমার ছেলে। কিন্তু আমিও একজন পুরুষ। আর তুমি একজন নারী। সে আমার হাতের বাঁধন খুলে দিল। আমি তোমাকে কোনো জোর করব না। কিন্তু তুমি নিজেই আমার কাছে আসবে গে। কি বলছিস তুমি? আমি হতবাক হয়ে গেলাম। মা, আমি একটা গোপন কথা বলি। বাবা আসলে আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি অন্য একটা মেয়েকে বিয়ে করেছেন। রুদ্র আমার পায়ের বাঁধনও খুলে দিল। কি? এটা মিথ্যা গু। আমি উঠে বসলাম। মিথ্যা নয় মা। বাবা গত মাসে অফিসের কাজের নামে বাইরে গিয়েছিলেন। কিন্তু আসলে তিনি তার প্রেমিকার সাথে সময় কাটিয়েছেন। রুদ্র আমাকে একটা ছবি দেখাল। ছবিতে আমার স্বামী সুব্রত একটা অপরিচিত মেয়ের সাথে হাতে হাত রেখে হাঁটছে। আমার চোখে জল এসে গেল। আর শুধু তাই নয় মা। বাবা তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিয়েছেন। আমাদের বাড়িটাও বিক্রি করে দিয়েছেন। রুদ্র আরও কিছু কাগজপত্র আমাকে দেখাল। আমি সেই কাগজগুলো দেখে বুঝতে পারলাম যে রুদ্র সত্যি কথা বলছে। আমার স্বামী সত্যিই আমাদের সব কিছু নিয়ে চলে গেছে। তাহলে তৃষা কোথায়? আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম। তৃষা বাবার সাথে চলে গেছে। সে বাবার পক্ষে। রুদ্র দুঃখের সাথে বলল। আমরা একা হয়ে গেছি মা। আমার মনে হচ্ছিল পুরো পৃথিবী ভেঙে পড়ছে। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমার মেয়েও তার সাথে। এখন শুধু রুদ্র আর আমি। মা, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। রুদ্র আমাকে জড়িয়ে ধরল। আমি সারা জীবন তোমার পাশে থাকব। কিন্তু আমার মনে তখনও সন্দেহ ছিল। রুদ্র, এই জায়গাটা কি? আমাকে এখানে কেন এনেছিস? মা, এটা আমার এক বন্ধুর ফার্ম হাউস। আমি ভেবেছিলাম তুমি সব জানার পর হয়তো আমার সাথে থাকতে চাইবে না। তাই এখানে নিয়ে এসেছি। রুদ্র মাথা নিচু করে বলল। কিন্তু তুমি আমাকে বেঁধে রেখেছিলে কেন? সেটা তোমার নিরাপত্তার জন্য। এই ফার্ম হাউসের আশেপাশে নেকড়ে আছে। তুমি যদি অচেতন অবস্থায় ঘুরে বেড়াতে তাহলে বিপদ হতো। রুদ্র ব্যাখ্যা করল। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম। সত্যিই এটা জনবসতি থেকে অনেক দূরে একটা জায়গা। আর রাতের অন্ধকারে বিভিন্ন জীবজন্তুর ডাক শোনা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা কি করব? আমি জিজ্ঞেস করলাম। মা, আমার একটা পরিকল্পনা আছে। রুদ্রের চোখে একটা চমক। আমার এক আঙ্কেল আমেরিকায় থাকেন। তিনি আমাদের ভিসার ব্যবস্থা করে দেবেন। আমরা আমেরিকায় গিয়ে নতুন জীবন শুরু করব। কিন্তু সেখানে গিয়ে কি করব? সেখানে তুমি আমার স্ত্রী সেজে থাকবে। আর আমি তোমার স্বামী। রুদ্র আবার সেই কথা বলল। রুদ্র, এটা ভুল। আমি তোমার মা গু। মা, কিন্তু আমি তোমার আসল ছেলে নই। আর তুমি একা হয়ে গেছ। আমিও একা। আমরা একসাথে থাকতে পারি। রুদ্র আমার হাত ধরল। আমি অনেক ভেবে দেখলাম। সত্যিই আমার আর কোনো জায়গা নেই। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমার মেয়ে তার সাথে। এই বয়সে আমি কোথায় যাব? আচ্ছা, আমি রাজি। আমি অবশেষে বললাম। কিন্তু আমি তোমার সাথে স্বামী স্ত্রী হিসেবে থাকব না। আমি তোমার সাথে বোন হিসেবে থাকব। রুদ্রের মুখে হতাশা ফুটে উঠল। কিন্তু মা গু। না, এই বিষয়ে কোনো কথা নেই। আমি দৃঢ় গলায় বললাম। আচ্ছা ঠিক আছে। রুদ্র মাথা নাড়ল। তাহলে চলো আমরা এখানে থেকে বেরিয়ে যাই। আমরা ফার্ম হাউস থেকে বেরিয়ে এলাম। বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল। রুদ্র গাড়ি চালিয়ে আমাদের আগের বাড়িতে নিয়ে গেল। বাড়িতে পৌঁছে দেখি সত্যিই সব খালি। আমার স্বামী আর মেয়ে কেউই নেই। আমার মনে হচ্ছিল আমি একটা ভুতুড়ে বাড়িতে এসেছি। মা, তুমি চিন্তা করো না। আগামী সপ্তাহেই আমাদের ভিসা চলে আসবে। রুদ্র আমাকে সান্ত্বনা দিল। কিন্তু তার পরের কয়েকদিন আমার কাছে অদ্ভুত লাগছিল। রুদ্রের ব্যবহার আগের চেয়ে অনেক বেশি যত্নশীল হয়ে গিয়েছিল। সে আমার জন্য রান্না করত, আমার কাপড় ধুয়ে দিত, এমনকি আমার পায়ে তেল মালিশও করত। একদিন রাতে আমি ঘুম থেকে উঠে দেখি রুদ্র আমার বিছানার পাশে বসে আছে। কি হয়েছে রুদ্র? কিছু না মা, আমার ঘুম আসছিল না। সে আমার কপালে হাত রাখল। তুমি আমার কাছে এসে ঘুমাও না কেন? না রুদ্র, এটা ঠিক হবে না। কেন মা? আমরা তো একা। কেউ কিছু বলবে না। সে আমার হাত ধরার চেষ্টা করল। আমি তার হাত সরিয়ে দিলাম।
রুদ্র, তুমি আমার ছেলে। আমি তোমার মা। এই সম্পর্কটা আমরা বদলাতে পারি না গি। কিন্তু মা, আমি তোমার আসল ছেলে নই কি? সে আবার সেই কথা বলল। তাতে কি হয়েছে? তুমি 21 বছর ধরে আমার ছেলে হিসেবে বড় হয়েছ। আমি তোমাকে ছেলে ছাড়া আর কিছু ভাবতে পারি না গি। রুদ্র হতাশ হয়ে তার ঘরে চলে গেল। তার পরের দিন থেকে রুদ্রের ব্যবহার আবার পাল্টে যেতে শুরু করল। সে আমার সাথে কম কথা বলত। আমার দিকে একটু অন্যভাবে তাকাত। একদিন সকালে আমি দেখি রুদ্র তার মোবাইলে কারো সাথে কথা বলছে। হ্যাঁ, আমার কাজ হয়ে গেছে। আমি টাকাটা পেয়ে গেছি। আমি কৌতূহলী হয়ে কাছে গিয়ে কান পেতে শুনতে চেষ্টা করলাম। না, সে কিছু বুঝতে পারেনি। আমার অভিনয় খুব ভালো হয়েছিল। রুদ্র হাসতে হাসতে বলছিল। আমার মনে সন্দেহ জাগল। আমি রুদ্রের ঘরের দরজার ফাঁক দিয়ে দেখতে পেলাম সে একটা বড় ব্যাগ গুছিয়ে রাখছে। ব্যাগে অনেক টাকা আর কিছু কাগজপত্র। আমি চুপি চুপি তার ড্রয়ার খুলে দেখলাম। সেখানে আমার স্বামী সুব্রতের সাথে একটা চুক্তিপত্র রাখা। চুক্তিতে লেখা রুদ্র আমাকে এই বাড়ি থেকে বের করে দিলে সুব্রত তাকে 10 লক্ষ টাকা দেবে। আমি হতবাক হয়ে গেলাম। মানে রুদ্র আমার সাথে এতদিন মিথ্যা কথা বলেছে? সবকিছু মিলে একটা নাটক করেছে। আমি আরও খোঁজ নিয়ে জানতে পারলাম রুদ্র সত্যিই আমার আসল ছেলে। হাসপাতালে কোনো বাচ্চা বদল হয়নি। আর আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায়নি। তিশা স্কুলেই আছে। পুরো ব্যাপারটাই একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। কিন্তু কেন? আমি আরও অনুসন্ধান করে জানতে পারলাম আমাদের এই বাড়ির নিচে একটা বড় গ্যাস লাইন আছে। এই এলাকায় একটা বড় প্রজেক্ট হবে। সেই প্রজেক্টের জন্য এই বাড়িটা লাগবে। আমার স্বামী আর রুদ্র মিলে এই পরিকল্পনা করেছিল। তারা আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িটা বিক্রি করে দেবে। কিন্তু এখন আমি সব জেনে গেছি। আমি একটা পরিকল্পনা করলাম। পরের দিন সকালে আমি রুদ্রকে বললাম, রুদ্র, আমি তোমার সাথে যেতে রাজি। আমি তোমার স্ত্রী সেজে থাকব। রুদ্রের চোখে খুশির চমক। সত্যি মা? তুমি রাজি? হ্যাঁ, আমি রাজি। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। তুমিই আমার একমাত্র ভরসা। আমি অভিনয় করে বললাম। তাহলে আজই আমরা এখান থেকে চলে যাই। রুদ্র তাড়াতাড়ি তার জিনিসপত্র গুছিয়ে নিল। আমি নিজেও একটা ব্যাগ গুছিয়ে নিলাম। কিন্তু ব্যাগে আমি গোপনে একটা ছোট রেকর্ডার রাখলাম। আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম। রুদ্র একটা ট্যাক্সি ডেকে আমাদের রেল স্টেশনে নিয়ে গেল। ট্রেনে উঠে আমি রুদ্রকে বললাম, রুদ্র, তুমি আমার সাথে সব সত্যি কথা বলো। আমি সব জানতে চাই। রুদ্র একটু ইতস্তত করল। তারপর বলল, মা, আসলে আমি রেকর্ডার চালু করে দিলাম। বলো, আমি শুনছি। মা, আসলে বাবা আমাকে 10 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছে। রুদ্র অবশেষে সত্যি কথা বলতে শুরু করল। বাড়িটা বিক্রি করার জন্য তোমাকে সেখান থেকে সরাতে হবে গি। তাহলে তুমি আমার সাথে মিথ্যা বলেছ? আমি অভিনয় করে কাঁদতে শুরু করলাম। মা, আমি বাধ্য হয়েছি। বাবা বলেছে আমি যদি এই কাজ না করি তাহলে সে আমার পড়াশোনার খরচ বন্ধ করে দেবে। রুদ্র আমার পা ধরে বসল। আর আমার সাথে যে ভালোবাসার কথা বলেছিলে, সেটাও অভিনয় ছিল মা। আমি জানতাম তুমি একা হয়ে গেলে আমার কথা মানবে। রুদ্র মাথা নিচু করে বলল। আমি পুরো কথোপকথন রেকর্ড করে রাখলাম। এখন আমার কাছে প্রমাণ আছে। আচ্ছা রুদ্র, তাহলে এখন কি করব? আমি জিজ্ঞেস করলাম। মা, আমি তোমাকে শহরের বাইরে একটা ছোট ভাড়া বাড়িতে রেখে আসব। তারপর আমি বাড়ি ফিরে যাব। রুদ্র তার পরিকল্পনা বলল। আর তোমার বাবা? বাবা ভাববে যে আমি তোমাকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছি। সে বাড়িটা বিক্রি করে দেবে। রুদ্র ব্যাখ্যা করল। আমি মনে মনে হাসলাম। এই ছেলে ভাবছে সে আমাকে বোকা বানিয়ে রেখেছে। আমরা একটা ছোট স্টেশনে নেমে গেলাম। রুদ্র আমাকে একটা ছোট বাড়িতে রেখে চলে গেল। বলে গেল 3 দিন পর এসে আমাকে নিয়ে যাবে। কিন্তু আমি সেখানে বসে থাকলাম না। আমি সরাসরি পুলিশ স্টেশনে গেলাম। আমার কাছে যে রেকর্ডিং আছে সেটা পুলিশকে শোনালাম। পুলিশ অফিসার শুনে বলল, আপনার ছেলে আর স্বামী মিলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। পুলিশ আমাকে নিয়ে আমাদের বাড়িতে গেল। দেখি আমার স্বামী সুব্রত একটা কন্ট্রাক্টর এর সাথে বাড়ি বিক্রির কথা বলছে। পুলিশ তাকে গ্রেফতার করল। রুদ্র পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু পুলিশ তাকেও ধরে নিয়ে গেল। পরে জানতে পারলাম এই পুরো ব্যাপারে আরও অনেক লোক জড়িত ছিল।
আমার স্বামী একটা জমি কেনাবেচার চক্রের সাথে জড়িত ছিল। তারা বিভিন্ন বাড়ির মালিকদের সেই বাড়ি থেকে বের করে দিয়ে কম দামে বিক্রি করে দিত। আমার মেয়ে তৃষা আমার কাছে এসে ক্ষমা চাইল। সে বলল তার বাবা তাকে বলেছিল যে আমি অসুস্থ হয়ে গেছি, তাই আমাকে অন্য জায়গা চিকিৎসা করাতে পাঠানো হয়েছে। আমার স্বামী আর রুদ্র দুজনেই জেলে গেল। আমি আর তৃষা একসাথে থাকতে শুরু করলাম। কিন্তু এই ঘটনার পর আমার মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি যাকে ২১ বছর ধরে ছেলে হিসেবে মানুষ করেছি, সেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আর আমার স্বামী, যাকে আমি এত বছর ধরে ভালোবেসেছি, সেও আমাকে ঠকিয়েছে। আমি একটা সাইকোলজিস্টের কাছে যেতে শুরু করলাম। ডাক্তার বলল আমার ফেস্ট হয়েছে, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। যে কোনো বড় মানসিক আঘাতের পর এটা হয়। আমি কয়েক মাস চিকিৎসা নিলাম। ধীরে ধীরে আমার অবস্থা ভালো হতে শুরু করল। তৃষা আমার পাশে ছিল। সে আমাকে অনেক সাহায্য করল। একদিন আমার কাছে একটা চিঠি এল, রুদ্রের কাছ থেকে। সে জেল থেকে আমাকে চিঠি লিখেছে। চিঠিতে সে লিখেছিল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি যা করেছি সেটা একেবারেই ভুল ছিল। আমি টাকার লোভে পড়ে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না, কিন্তু আমি চাই তুমি জানো যে আমি সত্যিই অনুতপ্ত। আমি চিঠিটা পড়ে কাঁদলাম। যতই সে আমার সাথে খারাপ করুক, সে আমার ছেলে। আমি তাকে ক্ষমা করে দিলাম মনে মনে। আমার স্বামী সুব্রতের ৫ বছরের জেল হল। রুদ্রের ২ বছরের জেল হল, কারণ সে নাবালক ছিল। রুদ্র জেল থেকে বেরিয়ে আমার কাছে এল। সে আমার পা ধরে ক্ষমা চাইল। আমি তাকে ক্ষমা করে দিলাম। কিন্তু তাকে আর আগের মতো বিশ্বাস করতে পারলাম না। রুদ্র এখন একটা চাকরি করে। সে মাসে মাসে আমাকে কিছু টাকা পাঠায়। কিন্তু আমাদের সাথে আর থাকে না। আমার স্বামী এখনও জেলে আছে। আমি তার সাথে দেখা করতে যাই না। তৃষা মাঝে মাঝে যায়। আমি এখন একা থাকি। তৃষা বিয়ে করে নিজের সংসার করছে। আমার এখন শান্তি। কোনো ঝামেলা নেই। কিন্তু মাঝে মাঝে মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন রুদ্র আমাকে নিয়ে এইসব নাটক করেছিল। কত কিছু যে ভাবিয়েছিল আমাকে। আসলে জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল কাউকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়, এমনকি নিজের পরিবারের লোকদেরও না। আজ আমার বয়স ৫১। আমি একা আছি, কিন্তু খুশি আছি। আমার একটা ছোট্ট দোকান আছে। সেখানে বিভিন্ন রকমের হ্যান্ডমেড জিনিস বিক্রি করি। গ্রাহকরা আমার কাছে আসে, আমার সাথে গল্প করে। তারা জানে না আমার জীবনে কি ঘটেছিল। আমিও তাদের বলি না। কিন্তু মাঝে মাঝে কেউ জিজ্ঞেস করে, আপনার পরিবার কোথায়? আমি হেসে বলি, আমি আমার পুরো পরিবার সত্যিই তো। আমি নিজেকে নিয়েই খুশি। কারো উপর নির্ভর করতে হয় না। নিজের ইচ্ছামতো জীবনযাত্রা করতে পারি। রুদ্র মাঝে মাঝে ফোন করে, জিজ্ঞেস করে আমার খবর। আমি সংক্ষেপে জবাব দিয়ে ফোন কেটে দিই। একদিন সে আমার কাছে আসল। বলল, মা, আমি আবার তোমার কাছে থাকতে চাই। আমি বললাম, রুদ্র, তুমি তোমার জীবন নিয়ে ব্যস্ত থাকো। আমাকে নিয়ে ভাবতে হবে না। কিন্তু মা, আমি তোমাকে ছাড়া পারছি না। সে আমার হাত ধরার চেষ্টা করল। রুদ্র, তুমি একবার আমার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। আমি আর সেই ভুল করব না। আমি স্পষ্ট করে বলে দিলাম। রুদ্র কান্নায় ভেঙে পড়ল। মা, আমি ছোট ছিলাম। ভুল করেছি। আমাকে আরেকটা সুযোগ দাও। আমি দৃঢ় থাকলাম। না রুদ্র, কিছু ভুল একবার হলেই যথেষ্ট। রুদ্র চলে গেল। তারপর আর কখনো আসেনি। আমার মনে হয় আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি। কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না। এই গল্পটি আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। কিন্তু এই অভিজ্ঞতা আমাকে শক্তিশালী করে তুলেছে। আমি শিখেছি নিজের পায়ে দাঁড়াতে। আজ যখন আয়নায় নিজেকে দেখি, একটা স্বাধীন নারীকে দেখি, যে কারো উপর নির্ভরশীল নয়, যে নিজের জীবনের মালিক। এই গল্প শুনে হয়তো অনেকেই ভাববে আমি খুব কঠোর। কিন্তু জীবনে কিছু সীমারেখা থাকতে হয়। সেই সীমারেখা অতিক্রম করলে পরিণতি ভোগ করতে হয়। আমার ছেলে আমার সাথে যা করেছিল সেটা অমার্জনীয়। আমি তাকে ক্ষমা করেছি, কিন্তু ভুলতে পারিনি। আর আমার স্বামীর কথা আর বলতেই চাই না। সে আমার জীবন থেকে চিরতরে মুছে গেছে। এখন আমার জীবন নতুন করে শুরু হয়েছে। আমি খুশি আছি।
আমার দোকানের কাজ আছে, বই পড়া আছে, টিভি দেখা আছে। মাঝে মাঝে কিছু বান্ধবী বেড়াতে আসে, আমরা গল্প করি, হাসি। জীবন অনেক সুন্দর লাগে। আমি মনে করি একজন নারী একাও সুখী থাকতে পারে। পরিবারের নামে অত্যাচার সহ্য করার দরকার নেই। আমার এই গল্প যারা শুনলেন তারা হয়তো ভাববেন এটা কল্পনার গল্প। কিন্তু না, এটা আমার বাস্তব জীবনের গল্প। জীবনে অনেক কিছু ঘটে, কখনো ভালো, কখনো মন্দ। কিন্তু আমরা যদি ধৈর্য রেখে মোকাবেলা করি তাহলে সব কিছু সামলানো সম্ভব। আমি আজ পর্যন্ত অনুতপ্ত নই আমার সিদ্ধান্তের জন্য। আমি মনে করি আমি ঠিক কাজ করেছি। আমার গল্প এখানেই শেষ। যারা শুনলেন ধন্যবাদ। আশা করি এই গল্প থেকে আপনারা কিছু শিক্ষা নিতে পারবেন। জীবনে সব সময় সতর্ক থাকবেন। কারো উপর অন্ধভাবে নির্ভর করবেন না। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় কথা, নিজেকে ভালোবাসুন। নিজের যত্ন নিন। কারণ শেষ পর্যন্ত আপনার পাশে আপনি ছাড়া আর কেউ থাকবে না। ধন্যবাদ সবাইকে।